গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। সানডেতে আমরা প্ল্যান করেছিলাম যে কলকাতার ফার্স্ট আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম যেটা পার্ক সার্কাস ময়দানে হচ্ছে সেটা দেখতে যাব বলে সেখানে গেছিলামও, কিন্তু তার সাথে কিন্তু আরও দুটো জায়গায় গেছিলাম। প্রথমেই গেছিলাম আলিপুর মিউজিয়ামে, আর একদম শেষে গেছিলাম বেহালা ফুড ফেস্টিভ্যাল, যেটা পর্ণশ্রী বেহালা ক্লাবে হচ্ছিল সেখানে। একই দিনে এত জায়গায় ঘুরতে গেছি যে ব্লগটা প্রচুর বড় হয়ে যাচ্ছিলো, সেজন্য ব্লগটা আমি দুটো পার্টে শেয়ার করব। তোমরা হয়তো অলরেডি পার্ক সার্কাস ময়দানের ভিডিওটা দেখেই নিয়েছো, যদি না দেখে থাকো তাহলে কলকাতার প্রথম আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়ামের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নিও। আর ফাইনালি 1 বছর পর আলিপুর জেল মিউজিয়ামে গিয়ে আমি কতটা খুশি হয়েছিলাম সেটা কিন্তু তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এই ভিডিওটাও কিন্তু একদম মিস করো না। আর হ্যাঁ, বেহালা ফুড ফেস্টিভ্যালে গিয়ে আমি কী কী খেয়েছি সেটাও কিন্তু এই ভিডিওগুলোর মধ্যেই থাকবে, তো সেটাও কিন্তু একদম মিস করলে চলবে না। অনেক খাটাখাটনি করে সকালবেলা নিজের ডিম টোস্ট বানালাম, আর এটা এখন খাবো। আর তোমরা কিন্তু সেই ফাঁকে এই ভিডিওটা দেখে নাও। দুপুরবেলা তো দেখতেই পেলে বেশ করে জমিয়ে চিকেন দিয়ে ভাত খেলাম, আর ভাত খেয়েই কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। প্রায় 4টে বাজতে যায়। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আর আমি তো যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। তো চলো বেশি দেরি করবো না, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি আর যাই ওখানে। এই আলিপুর জেল মিউজিয়াম যবে থেকে ওপেন হয়েছে তখন থেকে কিন্তু আমি বহুবার প্ল্যান করেছি, আর কোনোবারই আমার যাওয়া হয়নি, তাই আমি আশাই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আজকে আবির সাডেনলি প্ল্যান করে কিন্তু আমাকে নিয়ে চলে গেছিলো। আর যাওয়ার পথে কিন্তু আমরা দেখলাম যে মাঝেরহাট মেট্রোটা কিন্তু দারুণ সুন্দর করে সেজে উঠছে। কিছুদিন পর থেকে হয়তো স্টার্টও হয়ে যাবে, তো এটা কিন্তু বেশ ভালোই হলো। রবিবারের ভিড় ঠেলে কিন্তু আমরা ফাইনালি আলিপুর মিউজিয়ামে চলে এলাম, আর এসেই টিকিট কেটে নিলাম, যেটা কিন্তু পার হেড মাত্র 30 টাকা করে। আর লাইট শো এর প্রাইস হচ্ছে 100 টাকা করে। আর এখানে যে কফি হাউসটা আছে সেটা যদি তোমরা ভিজিট করতে চাও তাহলে কোনো এন্ট্রি ফি লাগে না। মিউজিয়াম ঘুরতে এলে কিন্তু মঙ্গলবার থেকে রবিবারের মধ্যে 12টা থেকে 6টার মধ্যে আসতে হবে, এবং 6টার পরে কিন্তু বাংলা বা হিন্দিতে ওই লাইট শোটা হয়। লাস্ট ইয়ারের থেকে এই ইয়ার কিন্তু টাইমটা 1 ঘন্টা বাড়িয়ে দিয়েছে, যে কারণে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে। আর মানডে করে কিন্তু পুরোপুরি অফ থাকে। যেহেতু আমাদের অলরেডি পার্ক সার্কাস ময়দান যাওয়ার কথা ছিল, সেজন্য আমরা ঢুকেই ফার্স্টে ডিসাইড করে নিয়েছিলাম যে আমরা কোন কোন জায়গাগুলোতে যাব। হয়তো পুরোটা কভার করতে পারবো না সেই কারণে। তো প্রথমেই আমরা চলে গেছিলাম এই সাইডটাতে, যেখানে কিন্তু এখানে গান্ধীজির একটা মূর্তি ছিল, আর এই পিছনের বিল্ডিংটা কিন্তু রেস্ট্রিক্টেড করা ছিল। সম্ভবত এটাই ছিল টর্চার সেল। আর এর ঠিক পাশে কিন্তু এখানে একটা ট্রাইবাল থিম সিনারি করা হয়েছিল, যেখানে সামনে দাঁড়িয়ে কিন্তু সবাই ছবি তুলছিল, ভিডিও তুলছিল, আমরাও তুলেছিলাম। তোমরা যারা এখানে এসেছো তারা ফিল করেছো কিনা জানি না, কিন্তু আমার না পার্টিকুলার কিছু কিছু জায়গায় একটু আনইজি ফিল হচ্ছিল মিউজিয়ামে। এখন এই জায়গাটা একটা ট্যুরিস্ট প্লেস হলেও অ্যাকচুয়ালি তো এই ঘটনাগুলো কখনো সেখানে ঘটেছিল, তো সেইটাই না কিছু একটা স্ট্রাইক করছিল মনের মধ্যে। আর তারপর আমি একটু নিজেরও ছবি তুলছিলাম। আর এই জায়গাটা কিন্তু অনেস্টলি বলছি খুব সুন্দর করে ওরা কিন্তু সাজিয়েছে, যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আবির যেহেতু এখানে আগেও এসেছে, সেজন্য ও পুরোপুরি আমার একদম পারফেক্ট গাইডার হয়ে গেছিলো, এবং সেই কারণে কিন্তু আমার মধ্যে এই ফিলিংটা আরও বেশি কাজ করছিল। তো এইটা বলতে বলতে কিন্তু আমরা এই সেলে ঢুকে পড়লাম। এই নেহেরু সেলে নাকি জওহরলাল নেহেরু প্রায় 3 মাস ছিলেন 1934-এ। এখানে কিন্তু অনেক ছবি, অনেক ডকুমেন্টেড লেখা, এবং কিন্তু বডি স্ট্রাকচারসও প্রেজেন্ট ছিল, যে যারা যারা এখানে ছিলেন সেই হিসাবে। আর এইগুলো দেখতে কিন্তু এখন যতটা ভালো লাগছে, অ্যাকচুয়াল কিন্তু তাদের জীবনটা এতটাও ভালো কাটেনি এখানে, সেটা আশা করছি আমরা সবাই জানি। এরপরে এসেছিলাম লাইব্রেরিতে, যেখানে কিছু বই রাখা ছিল এখানকার বিষয়ে, সেখানে তুমি বসে সেটা পড়তেও পারো। আর কিছু মঞ্চ করে দেওয়া ছিল, যেখানে কিন্তু ছবি তুলতে পারো আরামসে। বন্দীদের জীবনযাপন কেমন সেটা দেখার জন্য কিন্তু সবাই লাইন করে সিঁড়ি দিয়ে উঠছিল। আমরা অবশ্য সময়ের অভাবে যাইনি। আর তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেলে। এখানে সেলগুলো কিন্তু ফাঁকাই ছিল, সবাই ভিতরে গিয়ে কিন্তু ছবি তুলছিল, সেজন্য সেটা দেখালাম না। তারপরেই চলে এসেছিলাম আমরা পুলিশ মিউজিয়ামে। আর এইখানে কিন্তু দারুণ ইন্টারেস্টিং জিনিস ছিল, যেগুলো আমার খুব পছন্দ হয়েছিল। এই সেলগুলোতে কিন্তু টাইম ফ্রেম ধরে ধরে বাজেয়াপ্ত করা যেসব বন্দুক, বোম বা বুলেট শেলস,
সেইগুলো রাখা ছিল এবং তাদের ডকুমেন্টেশনও করা ছিল। ইতিহাসের পাতায় যে জিনিসগুলো আমরা পড়েছি সেটা যখন চোখের সামনে আসে না, সেই যে ফিলিংটা, সেটা কিন্তু একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল, যেটা তোমরা যারা গেছো বা যারা যাবে তারা কিন্তু গেলেই বুঝতে পারবে। আমার দেখে বেশি অবাক লাগছিল যে এত সময় ধরে এই যে জিনিসগুলোকে প্রিজার্ভ করে রাখা হয়েছে, বিভিন্ন সময়কার যে বিভিন্ন রকমের বন্দুক বা ধরো কাঠারি বা এই বুলেট শেলসগুলো, মানে সেইগুলো দেখে কিন্তু আলাদাই একটা ফিল হচ্ছিল। বন্দীদের জীবনযাপন দেখার আমার তো খুবই ইচ্ছা ছিল, কিন্তু অত বড় লাইন দিলে কোনো কিছুই আমরা দেখতে পারতাম না। সেই জন্য এই পুলিশ মিউজিয়াম থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে গেছিলাম ফাঁসির মঞ্চের দিকে, সেইটা দেখব বলে। সন্ধে হয়ে এসেছিল, প্রায় 5টা বেজেই গেছিলো, সেজন্য আমরা খুবই তাড়াহুড়ো করছিলাম যে পার্টিকুলার কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখেই যাব আজকে, আর যেটা বাকি থাকবে সেটা কিন্তু পরের দিন আবার আসার চেষ্টা করব। মিউজিয়ামের এই দিকটাতে কিন্তু ফাঁসির মঞ্চ শুধু ছিল না, তার সাথে নেহেরু সেল, নেতাজি সেল, বিধানচন্দ্র রায়, যতীন্দ্রমোহন সেনগুপ্ত বা চিত্তরঞ্জন দাসের মতন মানুষদেরও কিন্তু সেল এখানে ছিল। আর এই যে ফাঁসির মঞ্চটা দেখছো, আর তার পাশেই কিন্তু এটা ছিল পোস্টমর্টম সেল। আর এই ফাঁসির মঞ্চটা দেখতে কিন্তু আমার একটু অদ্ভুতই লেগেছিল, কারণ একটা জিনিস এখানে কিন্তু মিসিং ছিল, সেটা হচ্ছে হ্যান্ড পুলটা, যেটা আমি অনেক মুভিজে দেখেছি। এইখানে এই পিছনের বিল্ডিংটাতে তাকালে কিন্তু দেখা যাবে এরকম লাইট দিয়ে কিছু স্ট্রাকচারস ওরা বসে, যেটা ডেপিক্ট করছে যে ওইখানে সেই মানুষগুলো কিন্তু বন্দী ছিলেন। আর এই জায়গাটা দেখার পর কিন্তু আমার সত্যি আরও বেশি একটু খারাপ লাগছিল। এর পাশেই কিন্তু কন্টেনমেন্ট সেল ছিল, যেখানে ফাঁসি দেওয়ার আগে কিন্তু কয়েদিদের এখানে রাখা হতো এই সেলগুলোতে। এখানে কোনোটা সিঙ্গেল সেল ছিল, আবার কোনোটা কিন্তু ডাবল সেলও ছিল, যেরকম এইটা। এখানে কিন্তু দুদিকে 2জন কয়েদি থাকার ব্যবস্থা ছিল। আর এইটাই কিন্তু ছিল তাদের শোয়ার ব্যবস্থা, যেখানে কিন্তু কোনো রকম আসবাবপত্র বা অন্য কিছু আর ব্যবস্থা ছিল না। এর পাশেই কিন্তু ছিল বিধানচন্দ্র রায়, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, এনাদের সবার সেল। আর সেখানেই কিন্তু আমরা গেছিলাম, আর এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল। তো আমরা প্রথমেই চলে এসেছিলাম একটা একটা করে সেলগুলো দেখবো বলে। আর এটা কি ছিল এটা কিন্তু কেউই বুঝতে পারছিল না, আমরাও বুঝতে পারিনি। তো এখান থেকে তারপরে গিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম এই সেলটাতে, যেখানে বিধানচন্দ্র রায় 1930-এ থেকেছিলেন। আর পাশেই ছিল একটা ছোট্ট ব্যালকনি, যেখান থেকে কিন্তু পুরো মিউজিয়ামটাকেই প্রায় দেখা যাচ্ছিল, এত গ্রিনারি আর এত মানুষজনকে দেখা যাচ্ছিল। আর তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম পাশের সেলটাতে, যেখানে ওই একই সালে কিন্তু সুভাষচন্দ্র বসু মানে নেতাজিকেও রাখা হয়েছিল। আর তার ঠিক পাশেই ছিল যতীন্দ্রমোহন সেনগুপ্তেরও সেল। যেই বিল্ডিংগুলো প্রয়োজন পড়েনি সেইগুলো কিন্তু ওরকমই অ্যাবান্ডান্ট ছিল, আর সেই দিকে কিন্তু আমার বেশি করে চোখ যাচ্ছিল, জানি না কেন। আর এদিক থেকে সোজা তাকালে কিন্তু দেখা যাবে উপরে কফি হাউস রয়েছে, যেটাতে আজকে যাওয়ার আমাদের একদমই সময় নেই। আর তার ঠিক পাশে কিন্তু একটা সুন্দর গার্ডেন। আর এই দিকে এই যে এখানে একটা ডিজাইন করা ছিল, এটা দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছিল। বিভিন্ন রকমের এখানে কিন্তু ওয়ার্ডস দিয়ে জিনিসটাকে সাজানো হয়েছিল। এই মিউজিয়ামটা এতটাই বড় যে পুরোটা দেখতে কিন্তু বেশ ভালো সময় লেগেই যায়। আর আমরা তারপরে গেছিলাম এই জায়গাটাতে, যেখানে কিন্তু কয়েদিরা নিজেদের জীবনযাপন কিভাবে করতো, তারা সুতো বুনতো বা কেউ রান্না করতো বা কেউ সেলাই করতো, সেইগুলো কিন্তু এখানে দেখানো হয়েছিল। সব কয়েদিরা বসে চরকা বুনছে এবং একজন কয়েদি একজন ব্রিটিশ অফিসারের সাথে কিন্তু কথোপকথনে ব্যস্ত, এইটাই কিন্তু দেখানো হয়েছিল এই পার্টিকুলার জায়গাটাতে। কয়েদিদের জীবনযাপন সামনাসামনি দেখতে না পেলেও নিচের এই রুমটাতে কিন্তু সেটারই কিছু সিনেমাটিক ভিজুয়ালস দেখানো হচ্ছিল, আর সঙ্গে কিন্তু সেলুলার জেলেরও কিছু পার্টস দেখানো হচ্ছিল। আর এই যে তোমরা স্ট্রাকচারটা দেখলে সেটাও কিন্তু সেলুলার জেলেরই স্ট্রাকচার ছিল। তো এইটা আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম বিভিন্ন ক্লিপস, কিভাবে তারা ভিতরে কাজ করে কয়েদিরা বা কোন কোন জায়গায় তাদের রাখা হয়, সব কিছু এখানে দেখানো হচ্ছিল।
আর ব্যাস আমাদের টাইমও হয়ে এসেছিল বলে আমরা কিন্তু এবার এক্সিটের দিকে চলে এলাম। আর এখানে কিন্তু বিভিন্ন কাউন্টার্স করা ছিল, লাগেজ কাউন্টার বলো বা বিশ্ব বাংলা কাউন্টার বলো, যেখানে কিন্তু তোমরা বিভিন্ন রকম জিনিস কিছু পছন্দ হলে পারচেস করতে পারো। আর এই রাতের অন্ধকারে এই যে লাইট যে ভিশনটা হচ্ছে না, এটা কিন্তু দেখতে আমার ভীষণ ভালো লাগে। আগের বারও ভালো লেগেছিল আর এইবারও তো আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ এটা দেখছিলাম। আর তারপরে কিন্তু চলে এলাম পার্কিংয়ের কাছে, যেখানেও কিন্তু প্রচুর লাইটস দেওয়া। আর এখনও এখানে কত লোক দেখতেই পাচ্ছ, সবাই লাইট শোয়ের ওয়েট করছিল। এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা গেছিলাম পার্ক সার্কাস ময়দান, আর তারপরে গেছিলাম বেহালা ফুড ফেস্টিভ্যালে। সেই ব্লগ কিন্তু অলরেডি চলে গেছে, তোমরা না দেখলে কিন্তু দেখে নিও। আর আজকে কিন্তু এই আলিপুর মিউজিয়ামটা ঘুরে আমার দারুণ লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। চলো টাটা।